এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টরে অর্থ বরাদ্দ দিলেও তারা খরচ করতে পারে না। এখন আগের বছরে 2 লক্ষ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়। অনেকে বলতে পারেন যে আপনার কেন তাহলে 3 লক্ষ কোটি টাকার এডিপিতে গেলেন? লুট করে পাচার করে ফেলা যত সহজ, টাকা ফেরত নিয়ে আসা কিন্তু অতটা সহজ না। তো সে কারণে এই যে পলিসিগত সিদ্ধান্ত এবং অটোমেশনের পদ্ধতি এবং ট্যাক্স বেস বৃদ্ধি, সেটা আসলে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে এবং যার ফলে আমরা কিছু প্রভাব দেখতে পাচ্ছি এবং আমরা আশা করি আগামী অর্থ বছরে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আনবে এবং সে কারণে অর্থায়নের সমস্যার অনেকটাই সমাধান হবে। এবং ওই কারণে আমরা সরকারের বাজেটের মধ্যে এটা স্পষ্টত একটা ডিরেকশন দেওয়া হয়েছে, ঋণ করতে হচ্ছে। এখন ধরেন ঋণ করার ব্যাপারটি মানে এটা ঠিক এই ধরনের আধুনিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে ঋণ বাজেট ঘাটতি এটা অস্বাভাবিক বিষয় না, কিন্তু ঋণের একটা বড় অংশ কিন্তু এটা একটা কন্টিনিউটি, মানে আপনি চাইলেও এখন মানে ঋণ করবেন না এরকম একটা ঘোষণাতে যেতে পারছেন না। ঋণের সুদ দিতে হচ্ছে, আপনাকে কিছুটা ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে। কিন্তু পলিসি লেভেলে আমরা কি আসলে ঋণ করলেও ঋণ নির্ভর থাকবো নাকি ঋণ থেকে বেরিয়ে আসার পলিসি আমরা গ্রহণ করছি? বাজেটে স্পষ্টত বলা হয়েছে যে পার্সেন্টেজে, হ্যাঁ বাজেটের আকার বড় বলে হয়তো ঋণের আকারটাও বড় দেখাবে, কিন্তু আপনি যদি শতাংশে দেখেন সেটা ঋণে এটা কমানো হয়েছে। আগের 25-26 অর্থ বছরে ব্যাংক ঋণের যত শতাংশ আমরা ব্যাংক ঋণ হার আছে তার চাইতে 26-27-এ ব্যাংক ঋণের হার কম এবং এই ধারা অব্যাহত থাকবে। অর্থাৎ প্রতি বছর ব্যাংক ঋণ আমরা কমিয়ে যেতে থাকবো এবং অভ্যন্তরীণ আয়ের উৎস অথবা যে বাংলাদেশ কেন্দ্রিক বিনিয়োগের যে নানান রকম দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে জায়গা সেগুলোকে আমরা বর্ধিত করবো। ফলে সরকার প্রায়োরিটাইজ করেছে এই কি বলে যে আমাদের অর্থায়নের প্রশ্ন, অভ্যন্তরীণ আয়ের প্রশ্নকে, এবং একই সাথে বাস্তবায়নের জায়গাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য সরকার মনোযোগী। কেন? কারণ হচ্ছে যে আমাদের এই প্রসঙ্গ কিন্তু বাস্তবায়নকারীরাও তুলতে পারতেন যে বাস্তবায়নের যে হার, এটা যদি আমরা এডিপি বাস্তবায়ন মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের যদি হারগুলো দেখি সেটা কিন্তু খুব হতাশাজনক এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টরে অর্থ বরাদ্দ দিলেও তারা খরচ করতে পারে না। যেমন স্বাস্থ্যক্ষেত্রে এই প্রসঙ্গটা বারবার এসছে। তো এইটার কারণ কি? সেটা অনুসন্ধান করা আমাদের গত বেশ কিছু এই কয়েক মাসের একটা বড় জায়গা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন বেশ কিছু প্রকল্প 2012 সালের প্রকল্প আমাদেরকে সই করতে হচ্ছে সমাপ্তকরণের জন্য এই 26 সালে এসে। এই যে সময়ের মধ্যে তো নাই, ব্যয় সীমার মধ্যেও না, যার ফলে সময় বেড়ে যাচ্ছে, ব্যয় বেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একদিকে যেমন ধরেন এই বাস্তবায়নের সমস্যা, অন্যদিকে হচ্ছে একটা ইনহেরেন্ট অন্তর্নিহিত অপচয়ের জায়গা আছে। যে প্রকল্প নেওয়া হচ্ছে আদৌ সেই প্রকল্প প্রয়োজনীয় কিনা। দুই হচ্ছে একটা প্রকল্প নেওয়া হচ্ছে আরেকটা প্রকল্প সাথে সেই প্রকল্পের একটা পরিপূরক জায়গা আছে কিনা, নাকি ওভারল্যাপিং হচ্ছে, মানে দুইটা প্রকল্প প্রায় একই কাজই করছে। এরকম অসংখ্য প্রকল্পের জায়গা কিন্তু আছে যেখানে অনেকগুলো প্রকল্প প্রায় একই ধরনের কাজ করছে এবং দেখা যাচ্ছে যে প্রকল্পের যে পরিপূরক প্রকল্প নেওয়া মানে একগুচ্ছ প্রকল্প যেটা আসলে একটা কর্মসূচিকে একটা লক্ষ্যকে অর্জন করে সেই রকম একটা কাঠামো নাই, যার ফলে একটা প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু এর সাথে সম্পর্কিত প্রকল্পটি নেওয়া হয়নি। না নেওয়ার ফলে এই প্রকল্পের ফলাফল হাসপাতাল বানানো হচ্ছে, এটা বসে আছে, এটা কোনো কাজ করছে না। এবং আপনারা ইতিমধ্যে জানেন বেশ কয়েকটি হাসপাতালকে মানে চালু করার জন্য সরকারকে নির্দেশ দিতে হচ্ছে। কিন্তু আপনার যদি অন্যান্য আয়োজনগুলো না থাকে, এরকম অসংখ্য বিদ্যুতের ক্ষেত্রে বলতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে বলতে পারেন। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে কর্মসূচিগুলো ঠিক করা আগে, সেই কর্মসূচির অধীনে একগুচ্ছ প্রকল্প ঠিক করা এবং কেন প্রকল্প বাস্তবায়নে আসলে দেরি হয়, সময়ের মধ্যে থাকে না, ব্যয়সীমার মধ্যে থাকে না, তার উৎসগুলো সবগুলো চিহ্নিত করা এবং সেইগুলো সমাধানের একটা কার্যকর পথ তৈরি করা। এইখানে অনেকগুলো প্রসঙ্গ আছে, জমি অধিগ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা, টাকা ছাড় করা, প্রজেক্ট তৈরি করা, মানে প্রজেক্ট পরিচালক প্রকল্প পরিচালকদের সমস্যা, তারা সময় যথার্থভাবে দিতে পারে না, তাদের নীতিমালা নতুন করে ঠিক করা, অভিজ্ঞতা, দক্ষতা এবং সততার সবগুলো প্রশ্নকে যুক্ত রাখা, এই পুরো প্রক্রিয়াটাকে নতুন করে সাজানোর একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। এবং আমরা আশা করি যে নতুন অর্থ বছরে 1 জুলাই থেকেই আমরা নতুনভাবে অনেকগুলো কাজের আরো
এগিয়ে যেতে পারবো। বাস্তবায়নটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাস্তবায়নের মধ্যে দিয়ে মানে এডিপি বাস্তবায়ন যত দক্ষ এবং ফলাফল হবে তত অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। এখন আগের বছরে 2 লক্ষ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হবে, অনেকে বলতে পারেন যে আপনার কেন তাহলে 3 লক্ষ কোটি টাকার এডিপিতে গেলেন। এই এক্সপ্যানশন, এই যে প্রসারণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে, এইটা কিন্তু রাজনৈতিক সরকার মানুষের মধ্যে আস্থা তৈরি করতে চায়। যখন একটা অর্থনীতির সংকট চলে তখন পাবলিক এক্সপেন্ডিচার খুব জরুরি। মানে অর্থনৈতিক সংকটের যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী, সেখান থেকে বেরিয়ে যাওয়ার ইতিহাসও যতটা আছে, সেটার একটা পলিসি হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো। পাবলিক এক্সপেন্ডিচার মানে কিংবা যদি বলেন যে এই যে সরকারি বিনিয়োগ, এইটা বাড়ে। এটা বাড়লে যে অর্থনীতিতে একটা গতিশীলতার সৃষ্টি হয়, একটা চাঞ্চল্য তৈরি হয়, তাতে বেসরকারি বিনিয়োগটা বাড়ে, দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বাড়ে। কারণ সমাজের মধ্যে যখন অর্থনৈতিক গতির সৃষ্টি হবে তখন এই দেশি বিদেশি বিনিয়োগ, যেটা আসলে মানে ওই কাঙ্ক্ষিত জায়গাটাকে নিয়ে যায় অর্থনীতিতে, জিডিপি বলেন, সামগ্রিক দেশীয় উৎপাদন বলেন, সেইটাকে বাড়িয়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করা। কেননা কর্মসংস্থানের জায়গাটা নির্ভর করে অর্থনীতিতে আমরা কিভাবে উৎপাদনশীল খাত বিকশিত করছি। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এডিপি বাস্তবায়ন হচ্ছে, সেই এডিপির ক্যারেক্টার কোয়ালিটি কি হবে, মানে আমরা কি ধরনের প্রজেক্ট নিচ্ছি, যে প্রজেক্টগুলো আসলে কর্মসংস্থানমুখী কিনা। আমরা কি কিছু বিল্ডিং বানিয়ে সেখানেই টাকা মানে আটকে ফেলছি, নাকি আসলে এটা সমাজের মানে উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রমাগত সংবর্ধনশীল একটা প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছি, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নতুন ভ্যালু এডিশন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই বিষয়ে অত্যন্ত মনোযোগ থাকার ফলেই এইবারে পঞ্চবার্ষিক পরিকল্পনা না করে 5 বছর ব্যাপী আমরা একটা উন্নয়নের স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, কাঠামোগত একটা কৌশলপত্র তৈরি করছি, যেটার মধ্যে পরিকল্পনা গুরুত্বপূর্ণ, একই সাথে বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ, যেটা সাধারণত আগেকার পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোতে ছিল না। সেখানে শুধুমাত্র পরিকল্পনাটাই ছিল, কিন্তু পরিকল্পনার সাথে বাস্তবায়নকে মিলিয়ে এই স্ট্র্যাটেজিক কৌশলপত্র নেওয়া হচ্ছে, যেটা মূল লক্ষ্য হচ্ছে মানে ভঙ্গুরতা থেকে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়া। কেননা আমাদের প্রথম কাজ করতে হচ্ছে একটা ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে তাকে রিকভারি, পুনরুদ্ধারের জায়গায় যাওয়া, অ্যান্ড দেন সেখান থেকে একটা উত্তরণকালীন পর্বত আমাদেরকে মানে যেতে হবে। এবং তারপরে আমরা আশা করছি যে একটা সমৃদ্ধ পুনর্গঠনে, একটা অ্যাক্সেলারেশনের মধ্যে নতুন গতিপ্রাপ্ত অর্থনৈতিক জায়গাতে আমরা যেতে পারব। ফলে এই বাজেট হচ্ছে ওই যে সমৃদ্ধ পুনর্গঠন কিংবা গতিপ্রাপ্ত অর্থনীতি, সেটারই আসলে একটা বলতে পারেন যে অংশ কিংবা তার প্রাথমিক ভাগ। ফলে এই বাজেটকে অ্যাপারেন্টলি মনে হবে ধ্বংসের মধ্যে আমরা কেন ওদিকে ব্যয় করেছি, কিন্তু এটা কিন্তু বড় জায়গা দেখা গেছে যে মানে একটা মানে যেটাকে বলে যে টেনশন, একটা লেগেসি আছে এই অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে যাওয়ার। তো সেখানে হচ্ছে যে যত খারাপ সময়ে বেশি ব্যয় করো, ভালো সময়ে মানে সঞ্চয় করো। তো অর্থনীতিতে যখন একটা সংকটকালীন পর্যায়ে, অথবা এই যে মানে বিশেষত আমাদের এখানে ফ্যাসিবাদী শাসনের কারণে যে ধ্বংসপ্রাপ্ত, লুটপাট, এই বিপুল বিক্রমে যে তারা সবকিছু দখল করেছে এবং পাচার করেছে, এইটা এখন আমাদের জন্য তো মানে এটা খুব সহজ না। একটা দেশের অর্থনীতি থেকে যখন প্রায় 28-29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়, তখন সেই অর্থনীতিতে এর ক্ষতিপূরণ মানে এর পূরণ ঘটানোর জন্য তো একটা সময় লাগবে। এখন লুট করে পাচার করে ফেলা যত সহজ, টাকা ফেরত নিয়ে আসা কিন্তু অতটা সহজ না। এবং টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক উদ্যোগ এই সরকার গ্রহণ করেছে, কিন্তু এটা অত দ্রুততার সাথে এই জিনিসটা ঘটানো যাচ্ছে না। ফলে এর জন্য একদিকে অব্যাহত চেষ্টা করতে হবে, অন্যদিকে যাতে নতুন করে লুটের কোনো সুযোগ না থাকে, তার জন্য ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক খাতকে পুরোপুরি আমাদের একটা জবাবদিহিমূলক জায়গায় নেওয়া হচ্ছে। এটা বলে আমি শেষ করব, আমরা যে একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তুলতে চাচ্ছি, তার জন্য গুরুত্বপূর্ণ 3টা এলিমেন্ট। ওয়ান, একটা হচ্ছে আর্থিক খাত এবং ব্যাংক ব্যবস্থার পুরোপুরি একটা পুনর্গঠন, সংস্কার, এবং এটাকে পলিটিসাইজেশন থেকে মুক্ত রাখা। আমি অন্য বিতর্কে যাচ্ছি না, সাম্প্রতিক ইসলামী ব্যাংক থেকে শুরু করে আগে বিরুদ্ধে আমার সময় কিছু সংকট আছে। রাজনৈতিকরণ যেটা এটা বাংলাদেশে ঘটেছে আমরা দেখেছি, বরং বর্তমান সরকার স্পষ্টতই রাজনীতিকরণের
ধারা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো কোনো পক্ষকে আমরা দেখছি যে না, তারা রাজনৈতিক লক্ষ্য আর্থিক খাতের মধ্যে ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন, এবং সেইটা বাংলাদেশের ক্ষেত্রে আগে যেমন ইতিবাচক হয়নি, বর্তমানে হবে। সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন আছে, যাতে কেউ রাজনীতিকরণ করতে না পারে এবং আর্থিক খাত রাজনীতিকরণের বাইরে থাকে, প্রত্যক্ষ রাজনীতিকরণের। আর আমরা অন্যদিক থেকে যে জিনিসটা পরিষ্কার করে বলা দরকার, যে দুটো মানে বিদ্যমান উৎপাদন ব্যবস্থার একটা বড় সংকটের জায়গা হচ্ছে জ্বালানি। জ্বালানির ক্ষেত্রে সরকার এগেইন খালি প্রতিশ্রুতি নয়, পরিষ্কার নীতিগত পরিবেশ দিচ্ছে। একটা আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরি করা হচ্ছে, এবং সেই নীতির জায়গা হচ্ছে যে আমাদেরকে নিজেদের আন্তর্জাতিক যে একটা ভোলাটাইল পরিস্থিতি আছে, সেইটাকে মোকাবেলা করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে আত্মনির্ভরশীলতার জায়গায় যেতে হবে। তার জন্য আমাদের নিজেদের গ্যাস সম্পদের সর্বোচ্চ এক্সপ্লোরেশনের চেষ্টা করতে হবে। সেটা মানে যেমন অফশোরে মানে সমুদ্রে, তেমনি মূল ভূখণ্ডেও। এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি উদ্যোগ হবে। বাপেক্সকে প্রধানত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাকে ব্যাপকভাবে শক্তিশালী করা হচ্ছে। ইতিমধ্যে 5টি রিগ কিনে বাপেক্সকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সৌর বিদ্যুৎ এবং রিনিউয়েবল এনার্জি, শুধু সৌর না, এমনকি মানে বর্জ্য থেকে বিদ্যুতের জায়গা, সেটা পুরো গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সৌর বিদ্যুৎ 20% পৌঁছানো, এই প্রাথমিকভাবে 10%-এর লক্ষ্যমাত্রা থেকে যে আমরা মানে এই একটা রিনিউয়েবল এনার্জির দিকে, পলিসির দিকে যাচ্ছি। আমরা রিফাইনারিকে বড় করার চেষ্টা করছি, ক্যাপাসিটি বিল্ডিং, যাতে করে আমাদের 3 মাসের মতো মজুদ রাখার মতো অবস্থা থাকে জ্বালানির ক্ষেত্রে। তো এই যে নীতিগত অনেকগুলো পরিবর্তনের জায়গা, সেই পরিবর্তনগুলো আমাদেরকে মানে হিসাবের মধ্যে নিতে হবে যে জ্বালানি নীতির ক্ষেত্রে আমরা কতটা পরিবর্তন আছে। ডিরেগুলেশন, যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অত্যন্ত দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেইটা হচ্ছে এটা ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে একদিকে সহজ করা, অন্যদিকে সাশ্রয়ী করা। ব্যবসা বাণিজ্য সহজ করা মানে হচ্ছে এই যে বাংলাদেশে যে ব্যবসা করতে গিয়ে হয়রানি হতে হয়, আমাদের এখানে 7 দিনের মধ্যে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠান যাতে তার লাইসেন্স সহ বিভিন্ন জিনিসগুলো করে ফেলতে পারে, এবং 8ম দিনে গেলেই তার জবাবদিহি করতে পারে। মানে একটা টাস্ক ফোর্স সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে সবসময় কার্যকর থাকবে, যারা এগুলো উদ্ঘাটন করবে। 14 দিনে দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সুবিধা যাতে তারা পান, সেইটার ব্যবস্থা করা হচ্ছে, যাতে 15তম দিনেই তাকে জবাবদিহি করা যায়। তো ব্যবসা বাণিজ্য একদিকে এই যে ইজ অফ ডুইং বিজনেস মানে কিংবা সহজীকরণ করা, অন্যদিকে সাশ্রয়ী করা মানে কস্ট অফ বিজনেস। বিজনেস যে একটা ব্যবসার খরচ আছে না, খরচকে যত আমরা কমাতে পারবো তত তার ব্যবসার মানে বাড়বে, মুনাফা বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে, এবং সেটা টেকসই হবে, বাজারে প্রতিযোগিতামূলকভাবে টিকতে পারবে। তো সেই জায়গাটা তৈরি করার এখানে চেষ্টা হচ্ছে। সে কারণে ডিরেগুলেশনের অনেকগুলো মেথড আছে, অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এইখানে দেখবেন কর ব্যবস্থাপনা সাজানো হয়েছে খুবই কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য না, প্রত্যেকটাকেই খুবই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পলিসির ভিত্তিতে। যেমন কোন কোন শিল্পকে প্রোটেক্ট করা হবে, দেশের শিল্পগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই বিশেষ ক্ষেত্রে যে কাঁচামাল থাকে সেখানে কর ছাড় দেওয়া হচ্ছে, আবার ওইটা যখন ফিনিশ প্রোডাক্ট আমদানি হচ্ছে সেখানে কর বাড়ানো হচ্ছে। এই যে একটা কর ছাড়া আর কর বাড়ানোর পরিষ্কারভাবে একটা পলিসির আন্ডারে যে আমরা দেশীয় উৎপাদন ক্ষেত্রকে প্রোটেকশন দিতে চাই। আমরা যখন বলি যে মূল্যস্ফীতি আমরা কমাবো, সেই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে অনেকগুলো পলিসি পজিশন নেওয়া হচ্ছে। মানে মূল্যস্ফীতি কমাবো এটা একটা যেমন একটা মানে জাস্ট একটা স্লোগান আকারে কেউ থেকে, কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানোর প্রশ্নটা কেবল বাজার মনিটরিং না, এটা হচ্ছে কতগুলো পলিসি ডিসিশন, এর সাথে অনেকগুলো জিনিস যুক্ত থাকে। সেই প্রত্যেকটির ক্ষেত্রে মানে মুদ্রানীতি, আমাদের বিনিময় হার, আমাদের রাজস্ব নীতি, আমাদের গ্রোথ, সবগুলো জায়গার সাথে নীতিগত পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মূল্যস্ফীতি কমে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ যাতে স্বস্তিতে থাকে, তার জন্য 60টি মানে 60 নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে কর কমানো হয়েছে।
যাতে করে মানুষের স্বস্তিটা থাকে, মূল্যস্ফীতির এই চাপ থেকে মানুষ স্বস্তি থাকে, মূল্যস্ফীতিও কমে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলোর মধ্যে আমাদের বিনিয়োগ নির্ভর একটা কর্মসংস্থানমুখী অর্থনীতি, যেখানে কেবলমাত্র আমাদের রপ্তানি খাতে গার্মেন্ট, কিছুটা ফার্মাসিউটিক্যালস এবং লেদার, এই যে আমাদের মধ্যে আটকে আছি আমরা, এখান থেকে ব্যাপকভাবে ডাইভার্সিফিকেশনে যাওয়া যায়, নতুন নতুন ক্ষেত্র। আপনারা দেখেন বাজেট বক্তৃতা বলা হচ্ছে 10% জিডিপি এক্সপেক্ট করা হচ্ছে 5 ইয়ারের মধ্যে, যেখানে আইসিটি সেক্টর থেকে আমাদের আসবে। ব্যাপকভাবে তরুণদের মানে প্রশিক্ষণ এবং তথ্য প্রযুক্তি তারা যেটা একটা বিরাট কর্মশক্তি হয়ে উঠতে পারে, তার জন্য যে সুবিধা, কাঠামোগত অবকাঠামোগত সুবিধা দেওয়া, সেইটা যেমন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা শেষ করার ফলে তরুণরা যারা ড্রপ আউট হয়ে গেছে তাদেরকে কিভাবে এই প্রশিক্ষণে আনা যায়, ব্যাপক কর্ম উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই যে বেশিরভাগ মানুষকে যুক্ত করা, এবং দেখবেন যে মানে ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, ব্লু ইকোনমি কথাগুলো যে বলা হয়েছে, মানে ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে গ্রামে যে কারুশিল্পটা করে, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওইটা যাতে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্পেস পায় একটা মার্কেটে, সেই কানেকশন ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। সংস্কৃতি, খেলাধুলার মতো ক্ষেত্রগুলো যাতে করে একটা অর্থনৈতিক তৎপরতার অংশ হয়ে ওঠে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।